আপনি যদি আপনাদের যে সভা হয় সাধারণ সভা সেখানেও গণমাধ্যমে খবরগুলো আসে যে বিভিন্ন বিষয়ে আপনারা কথাও বলেন এবং আপনারা জামাতের সাথে যে নির্বাচনী ঐক্য করেছিলেন সেই ঐক্য কতদিন থাকবে সে প্রশ্নও আপনাদের সভায় এসছে। অনেকে কেউ স্বীকার করেছে, কেউ করেনি। আমার কথা হলো যে আপনাদের শুরুতে যে জনগণের অভিপ্রায়ের সাথে একাত্ম হয়েছিলেন, আপনারা জনগণকে জাগ্রত করেছে। এনসিপির কথা আমি বলছি না, ছাত্র জনতা, এখন এনসিপি একটা ব্যানার যেহেতু আছে, আপনার মনে হয় কি না ১.৫ বছর পরে এসে, নির্বাচনের পরে এসে সেই জনগণের সাথে সম্পৃক্ততা একই অবস্থায় আছে, না কতটা ভাটা পড়েছে আচ্ছা, মনে হয়? আপনি যদি ধরেন আমাদের যে নির্বাচিত এমপিরা তাদের এলাকায় যে কর্মকাণ্ড, ইভেন যারা অনির্বাচিত হয়েছে তাদের এলাকায় তাদের সাথে তাদের এলাকার মানুষের সাথে যে সম্পৃক্ততা, ইভেন আমরা যে ইফতার মাহফিলগুলো করছি এগুলোতে যদি তাদের কাজ এবং জনগণের সাথে যেই কনভারসেশন, ইভেন আমার ফোনেও যদি আপনি দেখেন আপনি বুঝবেন যে মানুষের এখনও আকাঙ্ক্ষা এবং প্রত্যাশার জায়গায় আমরা অনেক 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 উপরে আছি এবং মানুষ আমাদের সেই জায়গায় মানুষের রাজনীতিটা করি, আমরা সেইটা চাই। আমরা যেটা বাস্তবতার কারণে যে নির্বাচনী জোটটা করেছি, যেটা নিয়ে আপনি বলছিলেন যে আমাদের নিজেদের মধ্যে আলোচনা হয়েছে কিনা, অবশ্যই হয়েছে। আমরা সিদ্ধান্তগুলো গণতান্ত্রিক উপায়ে নিতে হয় বলেই, আমাদের দলটা গণতান্ত্রিক উপায়ে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করে বলেই তো এই আলোচনাগুলো হয়। অস্বীকার করার কিছু নাই, আলোচনা হয়েছে যে নির্বাচনী জোট কি রাজনৈতিক জোটে পরিণত হবে কিনা। নেপালের যে আরএসপির যে উত্থান এবং আলাদা, এই কথা আপনারা বারবার বলেন, কিন্তু আমি বলছি যে কোনো ভাবে তাদের হয়তো কি বলা যায়, রাজনীতিতে আসা হলো 2022 সালে, তারপরে তারা একটা সময় পেয়েছে, আপনারা মাত্র এসেছেন। আমাদের নিবন্ধন হয়েছে 2 মাস পরে আমরা নির্বাচন করতে হয়েছে। আমি ওই জায়গা বলছি না, আমি বলছি যে জনগণের স্পিরিটের সাথে তারা যে একাত্ম হতে পারলো, সেই জায়গায় আপনারা মানে আত্মসমালোচনা কখনো করেন কিনা, আত্মোপলব্ধি বা একটা স্বতন্ত্র ধারা। 300 আসনে যদি আপনারা নির্বাচন করতেন, এবারে কি আপনি মনে হয় যে 6 জনের জায়গায় 3 জন হয়তো বিজয়ী হতেন, মানে সেটা করা অধিকতর শ্রেয় ছিল কিনা? আচ্ছা, এই আলোচনা করেন কিনা? আমাদের যেটা প্রয়োজন ছিল সেটা হচ্ছে এই মুহূর্তে আমাদের যে মূল এজেন্ডা সেটা হচ্ছে বিচার সংস্কার, হ্যাঁ, এবং যারা অভ্যুত্থানের শহীদ হয়েছেন, আহত হয়েছেন তাদের পাশে শক্তভাবে দাঁড়ানো। ক্ষমতা আমাদের উদ্দেশ্য ছিল না। যদি ক্ষমতা কাঠামোতে যাওয়ার উদ্দেশ্য হতো তাহলে আমরা এখনই 300 আসনে নির্বাচন করতে যেতাম। হ্যাঁ, বাস্তবতাটা তো অনেক বড় জিনিস। আমাদের সেই আর্থিক সামর্থ্য ছিল না। আমরা সাংগঠনিক কাঠামো, একটা নির্বাচন করতে হলে আমার পোলিং এজেন্ট লাগে, আমার কেন্দ্রে এজেন্ট লাগে, অনেক অনেক রকম কাঠামোগত ব্যাপার আছে যেটা গড়ে ওঠার জন্য একটা মিনিমাম টাইম লাগে। ওই মিনিমাম টাইমটাকে আমরা পেয়েছি বলেন। ইভেন ধরেন আপনি জামাতের কথাও যদি ধরেন, জামাত অনেক দিন ধরে একটু শেয়ার করি আমি। 300 আসনে আপনারা নির্বাচন করতে চেয়েছিলেন, বাট 300 আসনে আপনাদের প্রার্থী দেওয়ার মত প্রার্থীতা ছিল না বিধে আপনারা করতে পারেন না। আপনার ভুল ধারণা। হ্যাঁ, ওটা আমরা ওটা নিউজে আসছিল, অনেকগুলো পেপার নিউজ আসছে, যারা রিপোর্টগুলো নিয়ে বসেন, আমি আপনাকে বলছি, আমি 300 আসনে 1500 প্লাস আমি প্রার্থীদেরকে আমি নিজে মনোনয়ন পত্র আমরা বিক্রি করেছি এবং 300 আসনের প্রার্থীর ইন্টারভিউ গেলেন না কেন? কিন্তু ধরেন যে আরো বিতর্কের ঊর্ধ্বে থাকতে পারে, বাংলাদেশপন্থী যে মানুষগুলো আমাদের সাথে এসে পাশে এসে আমাদেরকে ইন্টারভিউ দিয়েছে, সহযোগিতা করতে চেয়েছে, ওনাদেরও তো সময় প্রয়োজন এলাকায় সাংগঠনিক কাঠামোটা গোছানোর জন্য। অবশ্যই তারা প্রশ্ন করেছে, তাদের সেই অধিকার আছে, কিন্তু আমরা তো তাদেরকে নাকচ করে দিই নাই। যে সামনে স্থানীয় সরকার, আমরা তো তাদেরকে পাশে রেখেছি, পাশে পেয়েছি। তারা স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করবে, তাদের মধ্যে যারা যোগ্য তাদেরকে আমরা সুযোগ দিব। আমরা সেটা যাচাই বাছাই প্রক্রিয়া চলছে। আপনারা ইতিমধ্যে অবশ্যই দেখেছেন নিশ্চয়ই যে স্থানীয় সরকার নির্বাচনের জন্য যেই যাচাই বাছাই কমিটি করা হয়েছে, প্রস্তুতি কমিটি, তো সেটা চলছে। এবং ওনারা এই সময়টাকে কাজে লাগিয়ে যে তারা যারা ইনভলভ ছিল, সেই 300 আসনের প্রার্থী যারা ছিলেন তাদেরকেই আমরা এখন লোকাল ইলেকশনের জন্য আমরা প্রস্তুত করার চেষ্টা করছি। সময় তো দিতে হবে ভাই। আপনি যদি ওভারনাইট, আপনি নেপালের সাথে তুলনা করেন, নেপালে ওদের স্বাধীনতা ছিল, স্বতন্ত্রতা ছিল, ওদের অলরেডি এক্সিস্টিং কনস্টিটিউশনের সংস্কার হয়ে গিয়েছিল। এখন ওদের যে ক্ষমতার অংশীদার কিন্তু হয় নাই উত্থানের পরে, এক্স্যাক্টলি, এবং ওদের এক্সিস্টিং সংবিধান কিন্তু ছাত্র জনতার পক্ষ থেকে ছিল, এনসিপি ছিল না। এনসিপির যেই আহ্বায়ক, উনি কিন্তু রাজনীতি করার জন্য উনি ক্ষমতা ছেড়ে
পৃথিবীর ইতিহাসে এটা বিরল ঘটনা। উনি ক্ষমতা ছেড়ে কিন্তু রাজনীতিটা করতে এসেছিলেন। এইটা ক্ষমতা ছাড়ার আগে তার নামে তো কিছু জিনিস যুক্ত হয়েছে, সত্য হোক মিথ্যা হোক। তাহলে এই একটা জিনিসও প্রমাণ করতে এই পারেন না। বিতর্কের জায়গাগুলো আপনি আরো মজার বিষয়, এই যে বিতর্কের কথাই বলেন, ধরেন ক্ষমতা ছাড়ার আগে তার নামে কিছু হয় নাই, ক্ষমতা ছাড়ার পরে তার অফিসের যেই কথাটা বলছেন পিএস এর কথা, সেইটা তো প্রমাণ করতে পারেন না। আরেকজনের পিএস কে নাহিদের পিএস বলে চাপাই দিলেন। আসিফের পিএস তার এলাকায় বরাদ্দ, এই আলোচনাগুলো এসেছে। আসিফ মাহমুদ সজীব ভুইয়ার এলাকা হচ্ছে কুমিল্লায় একটা এলাকায় বরাদ্দের কথা যে বলে, আমার খুব হাসি পায়। ওই ভদ্রলোক তো কুমিল্লায় নির্বাচন করার কথাই ছিল না, সে তো নির্বাচন করার কথা ছিল ঢাকা 10-এ। তাহলে সেটা তো কোনোভাবেই সে নির্বাচনে প্রভাব বিস্তার করার জন্য এলাকাবাসীর জন্য করে নাই। কুমিল্লা এলাকাটা ধরেন হাসনাত আর আসিফ মাহমুদের গ্রামের বাড়িতে যে বরাদ্দ গিয়েছে, সেটা তো একটা প্র্যাকটিক্যাল গ্রাউন্ড আছে। শেখ হাসিনা কুমিল্লা শব্দ শুনলেই শেখ হাসিনার গায়ে আগুন ধরে যেত, সেই জন্য ওখানে বেশি বরাদ্দ দেয়। অবশ্যই শেখ হাসিনা কুমিল্লা বহুদিন ধরে বঞ্চিত ছিল। আমার সজীব ভাইয়া আপনার কুমিল্লা থেকে নির্বাচন করার কথা ছিল, এবং উনি যখন বিএনপির সাথে জোটে চলে আসতে চাচ্ছিল তখন উনি কুমিল্লা থেকে করবে বলছিল, আর যখন জামাত থেকে জোট আসতেছে তখন চিন্তা করছিল ঢাকা। এবং যেই অভিযোগের কথা আপনি বললেন, এই সরকারের আমলে শুনি, বাসার ভাইকে একটা উদাহরণ দিই। এই সরকারের আমলে দুদকের 2টা নিষ্পত্তিপত্র এসেছে। একটা হচ্ছে গাজী সালাউদ্দিন তানভীর, যার নামে 400 কোটি টাকার অভিযোগ দিয়েছিলেন, আর একটা হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার পিএস, যার নামে 300 কোটি টাকার অভিযোগ। এই যে মিথ্যাচার করে মানুষের কাছে আমাদেরকে মেলাইন করার চেষ্টা, মানুষের কাছে আমাদের যে ইমেজ নষ্ট করার চেষ্টা, এই চেষ্টা যারা করেছে তাদেরকেও মানুষ চিনে নিবে, কারণ তারা মানুষের পক্ষের শক্তি না, তারা মানুষের পক্ষে। এখানে একটু অ্যাড করে নিই আমি, দেখেন এই কথাগুলা কিন্তু আপনাদের এনসিপির এই যেমন সভাপতি যে উনি বলেছিল যে আমরা মুখ যদি খুলি তা অনেকে আটকায় দিতে হবে, এয়ারপোর্টে আটকাতে হবে, যেতে পারবে না। এই কথাগুলো আপনাদের মাধ্যমে আসছিল। কে কি দুর্নীতি করেছে, কি করেছে, সব ওনার কাছে আছে, উনি বলেছিল। জি, আমাদের দুর্নীতির তো প্রমাণ মিলছে না, নিষ্পত্তি পাচ্ছি আমরা। এগুলা প্রমাণ করবে দুদক, এগুলো আমাদের দায়িত্ব না। দুদকই প্রমাণ করে কেউ দুর্নীতি করছে কিনা।